হেই বন্ধুরা, আমরা যদি চায়নাকে দুটি ভাগে ভাগ করি তাহলে আমরা এটা পরিষ্কার দেখতে পাবো যে পূর্ব দিকে 94% পপুলেশন রয়েছে আর সম্পূর্ণ পশ্চিম দিকে কেবলমাত্র 6% পপুলেশন রয়েছে। এবার এটা স্বাভাবিক যে পপুলেশনের এই দুটি ভেদাভেদ যে কোনো জিনিসের ওপর ভীষণভাবে প্রভাব ফেলবে, যেমন ইন্ডাস্ট্রির ওপর, এনার্জি ইনফ্রাস্ট্রাকচারের ওপর, রেলওয়ে ডেভেলপমেন্টের ওপর এবং বিশেষভাবে ইকোনমিক ডেভেলপমেন্টের ওপর। এবার আপনারা এটা জানলে অবাক হবেন যে চায়না এই সব পার্থক্যগুলো জেনে বুঝেই নিয়ে এসেছে। চায়না জেনে বুঝেই চায়নার পশ্চিম সাইডটিকে বেড়ে উঠতে দিচ্ছে না। এবার তারা এটা কেন করছে সেটার পেছনে কিছু বিশেষ কারণ রয়েছে। এই গল্পের শুরু হয় তখন থেকে যখন চায়না দেশটি প্রস্তুত হচ্ছিল। জনবসতির এই পার্থক্য 1935 সালের আগে পর্যন্ত অলক্ষিত অবস্থায় ছিল। আর এই জনবসতির পার্থক্য 1935 সালে প্রথমবার চাইনিজ ডেমোগ্রাফার হু হোয়াং হুং নোটিশ করেছিলেন। আসলে হু যখন চায়না ঘুরছিল তখন তিনি এটা নোটিস করেন যে চায়নার পশ্চিমের 64% টেরিটরিতে কেবলমাত্র 4% মানুষ বসবাস করে, মানে 96% চাইনিজ পপুলেশন চায়নার এই পারে মাত্র 36% পূর্বের টেরিটরিতে বসবাস করে। আর ঠিক এই পার্থক্যকে লক্ষ্য করেই হু চায়নার ম্যাপ নিজের হাতে তুলে নেয় এবং পেন দিয়ে হাইয়ে থেকে টেনচং পর্যন্ত একটা লাইন টেনে দেয়। আর ঠিক এইভাবেই চায়না পেয়ে যায় নিজের কল্পনার লাইন, হাইয়ে টেনচং লাইন। কিন্তু বর্তমান সময়ে চায়না একটি সুপার পাওয়ার দেশে পরিণত হয়ে যাওয়ার পরেও চায়নাতে এই ইমাজিনারি লাইন এখনো বিদ্যমান। আজও যদি আপনারা চায়নার ডেমোগ্রাফিক দেখেন তাহলে দেখতে পাবেন 57% পশ্চিম সাইডে কেবলমাত্র 6% পপুলেশন রয়েছে, অথচ বিপরীত দিকে 43% পূর্ব টেরিটরিতে 94% চাইনিজ পপুলেশন রয়েছে। এখন প্রশ্ন এটাই যে এত বড় পার্থক্য এবং ভারসাম্যহীন পপুলেশন কেন রয়েছে, আর কেনই বা আজও 100 বছর পরেও এই পার্থক্যকে বজায় রাখা হয়েছে। এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের সর্বপ্রথম এটা জানতে হবে যে ইমাজিনারি লাইন হাইচে টেনচং লাইন কেন বানানো হয়েছিল, এবং এটাও বুঝতে হবে যে এমন কি কারণ রয়েছে যার কারণে আজকের সময়েও চাইনিজ গভর্নমেন্ট ওই লাইনটাকে মোছার চেষ্টাও করছে না। জেনে রাখুন এই লাইনটির তৈরি হওয়া এবং না মোছার পেছনে একটা নয় বরং 3টি বড় বড় কারণ রয়েছে। নাম্বার 1 জলবায়ু এবং জিওগ্রাফি, নাম্বার 2 সম্পদ, নাম্বার 3 সংস্কৃতি। একটি বিশেষ রিসার্চের মাধ্যমে খুঁজে বের করা একটি ডেটা অনুসারে পূর্ব চায়নার জমি পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেস্ট মানুষের বসবাসের জন্য। এবার আপনারা ভাবতে পারেন এর কারণ কি। কারণ একটা সিভিলাইজেশন বসবাস করবার জন্য কি প্রয়োজন? সমতল ভূমি, নদী আর চাষের জন্য জমি, তাই তো? আর চায়নার ইতিহাস থেকে আজ পর্যন্ত এই সমস্ত জিনিস পূর্ব চায়নাতে প্রথম থেকেই মজুত রয়েছে। উদাহরণস্বরূপ পৃথিবীর দুটো বড় বড় নদী ইয়োলো রিভার আর ইয়াংজি রিভার চায়নার পূর্ব দিকেই বয়ে চলেছে। অন্যদিকে চায়নার উত্তর পূর্ব দিকে মজুত থাকা সমতল জমির কারণে ওখানে জলবায়ু উষ্ণ রয়েছে, যেটার কারণে সেখানে ভালো মতোই বৃষ্টিপাত হয়। আর আমরা তো এটা সবাই জানি যত ভালো বৃষ্টিপাত হবে ততই ভালো ফসল উৎপাদন হবে, আর ভালো ফসল হওয়া মানে সিভিলাইজেশনের ভালো নিষ্পত্তি। আর যেখানে ভালো সিভিলাইজেশন হবে সেখানে অবশ্যই ভালো ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দ্রুত হবে। আর এক্স্যাক্টলি এটাই হলো ইস্ট চায়নার ডেভেলপমেন্টের ইতিহাস এবং সিক্রেট। এই কারণের জন্যই এখানে ধীরে ধীরে ছোট সিভিলাইজেশন কিংডমসে পরিণত হয়, তারপর কিংডমস থেকে এম্পায়ারে পরিণত হয়, আর সেখান থেকেই চায়না আজ একটি শক্তিশালী দেশে পরিণত হতে পেরেছে। এবার যদি আমরা চায়নার পশ্চিম দিকের কথা বলি তাহলে লাইনের ওই পারে থাকা মানে সাহারা মরুভূমিতে বসবাস করা। আর এর কারণ হলো ওখানকার টেম্পারেচার। এখানে টেম্পারেচার এতটাই তীব্র যে শীতকালের সময় এখানে টেম্পারেচার -40 ডিগ্রি পর্যন্ত চলে যায়, আর গরমকালে 40 ডিগ্রির ওপরে তাপমাত্রা চলে যায়। এবার সাধারণত ভাবে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে এই রকমটা কি কারণে হয়। আসলে এটা হয় রেইন শ্যাডো এফেক্টের কারণে। সহজ ভাষায় যদি বলি তাহলে যে মেঘগুলি আমাদের পশ্চিম ভারতের উপর দিয়ে বৃষ্টি ঘটিয়ে পশ্চিম চায়নাতে পৌঁছানোর কথা, সেই মেঘগুলি মাঝ রাস্তাতেই ভারতের হিমালয় পর্বতমালাতে আটকে যায়, যার কারণে পাহাড়ের বিপরীত দিকে বৃষ্টিপাত হয় না। আর বৃষ্টিপাত না হওয়ার কারণে অঞ্চলটি শুকিয়ে যায়, আর শুকিয়ে যাওয়া মানেই মরুভূমি। যদি আজকের সময়ে আমরা পশ্চিম চায়নার সাইডে যাই তাহলে আমরা 3খানা মরুভূমি দেখতে পাবো, যেগুলির নাম হলো টিবেটান প্লেটু, টাকলামাকান মরুভূমি এবং
গোবি মরুভূমি, আর এই সবকটাই রেইন শ্যাডো এফেক্টের কারণেই তৈরি হয়েছে। আদতে চায়নার এই মরুভূমিগুলির মধ্যে যদি তাকলামাকানের কথা বলি, তাহলে আপনাদের এটা বলে রাখা ভালো যে এই পৃথিবীতে যবে থেকে মানুষের বসবাস শুরু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত তাকলামাকানি এমন একটা জায়গা যেখানে মানুষ সবার শেষে বসবাস স্থাপন করেছে। আর আজকের সময়ে এখানে 0% বৃষ্টির কারণে তাকলামাকানে কেবলমাত্র 100 থেকে 200 জন মানুষ বসবাস করে। এই 100 থেকে 200 জন মানুষের বসবাস শুরু হয় 1800 বিসি থেকে, যখন এনশিয়ান ইজিপ্ট থেকে একটা ছোট্ট গোষ্ঠী পশ্চিম চায়নাতে এসে থাকতে শুরু করেছিল। আর তাদের বসবাসের কারণেই জন্ম নিয়েছিল সংস্কৃতি এবং সম্পদ। তবে বলে রাখা ভালো, এনশিয়ান ইজিপশিয়ানরা পশ্চিম চায়না থেকে তাদের জনবসতি বেশি বাড়াতে পারেনি, কারণ না তো সেখানকার জমি তাদের সঙ্গ দিচ্ছিল, না তো জল বা জলবায়ু। আর এই কারণেই তারা কেবলমাত্র একটা ছোট্ট বস্তিতে অবগত থেকে গিয়েছিল। আর আজকের সময়ে তারা কেবলমাত্র একটা সংখ্যালঘু দলে পরিণত হয়েছে। কিন্তু অন্যদিকে যদি দেখা হয়, তাহলে পূর্ব চায়নাতে চাইনিজ সিভিলাইজেশনের বড় বড় নেতা, দল, গোষ্ঠীরা বসবাস করতে শুরু করে দিয়েছিল। এবং যেহেতু তাদের কাছে পৃথিবীর সব থেকে বেস্ট জমি ছিল, তাই তাদের সেখানে স্থায়ী হয়ে ডেভেলপমেন্ট করতে বেশি সময় লাগেনি। সময়ের সঙ্গে সঙ্গে পূর্ব চায়না এত বেশি ডেভেলপমেন্ট এবং এত বেশি শক্তিশালী হয়ে যায় যে চাইনিজ গভর্নমেন্ট হাইয়ে টেনচং লাইনকে পার করে পশ্চিম চায়নাতে যাওয়ার চিন্তা ভাবনাও করেনি। আর তারা চিন্তা ভাবনা করবেই বা কেন? কারণ দেশকে ডেভেলপ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 3টি জিনিস পূর্ব চায়নার কাছে ছিল। আমি কথা বলছি এডুকেশন, ডেভেলপমেন্ট আর জিডিপির। আর এই 3টে জিনিসই পূর্ব চায়না অলরেডি ফুলফিল করে ফেলেছিল। এবার এটা সম্ভব হয়েছে কারণ চায়নার কাছে সর্বপ্রথম কিছুই ছিল না। তারা একটা ফাঁকা জমি থেকে আজ এত বড় বড় বিল্ডিং এ পৌঁছাতে সক্ষম হয়েছে। চায়না শুরু থেকেই মার্কেটকে ভালোভাবে বুঝেছে এবং বুদ্ধিমত্তার সাথে মার্কেটকে আগে নিয়ে গিয়েছে। ইনফ্যাক্ট চায়নার আগে এগিয়ে আসার পেছনে সেখানকার মানুষেরও অনেক হাত রয়েছে। তারা কখনোই তাদের দেশের পরিবর্তনের সাথে কোনো রকম আপোষ করেনি, কারণ তারা এটা ভালোভাবে জানতো যে তারা যদি নিজেরাই পরিবর্তন না হয় তাহলে দেশ কিভাবে পরিবর্তন হবে। এবার হয়তো আপনারা এটাই ভাবছেন যে পূর্ব এবং পশ্চিম চায়নার মধ্যে যখন পূর্ব চায়নাই সবকিছু করছে আর পশ্চিম চায়না যখন কিছুই করছে না, তাহলে চায়না পশ্চিম পার্টটিকে ছেড়ে কেন দিচ্ছে না? আসলে কিভাবেই বা ছাড়বে? কারণ পশ্চিম চায়নার জমির ওপর জল বাহিত না হলেও পশ্চিমের জমির নিচে তেল অবশ্যই বাহিত হয়, তাও আবার প্রচুর পরিমাণে। এবার আপনারা এই ম্যাপটাই দেখে নিন। এখানে এটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে পূর্বের তুলনায় পশ্চিমে কতটা পরিমাণে তেলের ভান্ডার রয়েছে। আর এই সকল তেলের ভান্ডারের কারণেই 2019 সালে চায়না দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছিল তেল সাপ্লাইয়ের দিক থেকে। আজ্ঞে হ্যাঁ, চায়না প্রতিদিন প্রায় 14.1 মিলিয়ন ব্যারেল তেল বের করে মাটির তলা দিয়ে, আর সেখান থেকে 14% কন্ট্রিবিউট করে পুরো পৃথিবীতে। কিন্তু পশ্চিম চায়না থেকে এত বেশি পরিমাণে তেল বের করে সেখান থেকে এত টাকা উপার্জন করেও চাইনিজ গভর্নমেন্ট প্রথম থেকেই পশ্চিম চায়নার বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে। আর এই সবের মূল কারণ হচ্ছে এই লাইন। আসলে পশ্চিমে কেবলমাত্র হাতে গোনা সংখ্যালঘুদের বাস, যেমন চায়নার পশ্চিম দক্ষিণে তিবেটানস এবং পশ্চিম পূর্বে উইঘুর মুসলিম রয়েছে। কিন্তু এবার যদি পূর্ব চায়নার কথা বলি, তাহলে এখানে সংখ্যাগুরুরা রয়েছে যাদের জিডিপি পশ্চিমে বসবাসকারীর তুলনায় 15% বেশি। অর্থাৎ যেখানে প্রথম থেকেই তিবেটানস আর উইঘুরু মুসলিমরা চায়নার পূর্বে বসবাসকারীদের থেকে সাংস্কৃতিক ভাবে সেপারেট ছিল, সেখানে এখন তারা ইকোনমিক্যালিও সেপারেট হয়ে যাচ্ছে। আর অন্যদিকে চাইনিজ গভর্নমেন্ট এদের হেল্প করার বদলে প্রথম থেকেই অনেক কঠোর শাস্তি দিয়ে চলেছে। আর ঠিক এই কারণগুলোর জন্যই আজকের সময়ে এই দুটি সংখ্যালঘুর দল চায়নার বিরুদ্ধে হয়ে গেছে। ইনফ্যাক্ট এরা নিজেদের দাবি পূরণ করবার জন্য টেরোরিজমের সাহায্য নিয়েছে, যদিও এদের মধ্যে তিবেটানসদের গ্রুপ ধর্ণা করে যাচ্ছে আর তাদের দাবি হলো একটা সেপারেট তিবেতিয়ানস নেশনের। এবার আপনার কি মনে হয়, চায়না কি তাদের এই দাবি মেটানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে? এর সঠিক উত্তর হবে হ্যাঁ আবার না। হ্যাঁ, এই কারণেই 2006 সালে চায়না পশ্চিম চায়নাকে ডেভেলপ করবার জন্য 1 ট্রিলিয়ন ইয়াং, যেটা আজকের সময়ে 11 লক্ষ টাকা খরচা করেছিল, যাতে তারা ওয়েস্টের ইনফ্রাস্ট্রাকচার মানে ট্রান্সপোর্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এনার্জি এবং টেলিফোন কমিউনিকেশনে পরিবর্তন আনতে পারে। কিন্তু বর্তমান সময়ের কথা যদি বলা হয়, তাহলে এখানকার চিত্র দেখে এটাই মনে হবে যে এখানে কোনো রকম সিচুয়েশন বদলায়নি, কারণ এখন এখানে যেরকম অবস্থা রয়েছে ঠিক একই রকম আগেও ছিল। কিন্তু চায়নার মতন সুপার পাওয়ার দেশ যদি চায়,
তাহলে তাদের পলিসিগুলো পশ্চিমের সঙ্গে অ্যালাইন করতেই পারে, কিন্তু তারা এমনটা করে না। চায়না কেবলমাত্র পশ্চিম চায়না থেকে পয়সা উপার্জন করে, কিন্তু ডেভেলপমেন্টের জন্য সেখানে পয়সা বিতরণ করে না। তো এই পুরো ঘটনাটি স্টাডি করবার পর আমার এটাই মনে হয়েছে যে সব দেশগুলোকে নিজের 4টি জোন মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণকে দেশের 4টি পিলার মনে করে একসাথে নিয়ে চলা উচিত। নয়তো চায়নার যেমনটা হচ্ছে, মানে পূর্বে বসবাস করা লোকেরা পশ্চিমে বসবাস করা লোকেদের বিপক্ষে হয়ে গিয়েছে এবং যেমন ভাবে সেখানে টেরোরিজম ছড়িয়ে পড়েছে, ঠিক তেমন হাল অন্যান্য দেশগুলোর সঙ্গেও হতে পারে। আর এক্ষেত্রে ভারতবর্ষকেও নিজের পা অনেক বুঝে শুনে ফেলা উচিত, কারণ চায়না যেরকম পূর্ব পশ্চিমে ভাগ হয়ে রয়েছে, ঠিক সেই একই রকম ভাগ ভারতেও মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। যদি এই বিষয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।